রাত 12:01। খুলনা জেলা কারাগারে ফাঁসির মঞ্চটা আজ একটু বেশিই নিস্তব্ধ। জল্লাদ শাহজাহান দড়িটা পরীক্ষা করে দেখছেন। সামনে দাঁড়িয়ে এক দীর্ঘদেহী মানুষ, যার চোখে মৃত্যুর কোনো ভয় নেই। উল্টো তিনি গুনগুন করে গান গাইছেন। আমি তো মরেই যাব, চলেই যাব, রেখে যাব ছবি। কে এই ব্যক্তি, যার নামে ভাগে মহিষে এক গাঁটে জল খেত, যার ইশারায় রূপসা নদীর পানি লাল হয়ে যেত মানুষের রক্তে? 24টি খুনের অফিসিয়াল রেকর্ড, কিন্তু বাস্তবে কয়েকশো পান জড়েছে তার স্বর্ণকমল প্রাসাদে। তা আজও এক অমীমাংসিত রহস্য। আজ নুরুদ্দিন ইনসাইটসে আমরা খুলনার সেই কষাই আসা শিকদারে হাড়হিম করা ডায়েরি খুলব। এমন কিছু সত্য জানব যা শোনার পর আজ রাত আপনার ঘুম হারাম হয়ে যেতে পারে। তৈরি তো আপনি? কুলি থেকে অদৃশ্য ঈশ্বর হওয়ার গল্প। 1967 সাল। পকেটে টাকা নেই, পেটে খিদে। জালকাঠি থেকে এক যুবক খুলনায় এলেন কুলিগিরি করতে, কিন্তু তার চোখে ছিল ক্ষমতার নেশা। রেল লাইনের পাশ থেকে শুরু করে রূপসাঘাটের দখল সব নিলেন নিজের কবজায়। 80-র দশকে রাজনীতির তকমা গায়ে লাগিয়ে তিনি হয়ে উঠলেন এক অদৃশ্য ঈশ্বর। খুলনায় তখন একটা কথা প্রচলিত ছিল, গাছের পাতা নড়লেও এরশাদ শিকদারের অনুমতি লাগে। স্বর্ণকমল বিলাসিতার আড়ালে অন্য এক নরক। খুলনার মজিদ সরণিতে তিনি বানালেন এক রাজপ্রাসাদ, স্বর্ণকমল, যার নাম। বাইরে থেকে ঝকঝকে এই রাজপ্রাসাদের ভেতরে ছিল এক নরক। এরশাদ শিকদারে ছিল এক শখের জলসাগর। সেখানে মদ আর সুন্দরী নারীর মেলা বসত। শিকদার সাহেব যাকে পছন্দ করতেন না, তাকে দাওয়াত দিয়ে জলসাগরে আনতেন। নূর আলমের জবানবন্দি অনুযায়ী খুনের পর সেই লাশের হাড়গোড় তিনি নিজের বাড়ির বাগানে পুঁতে রাখতেন অথবা সিমেন্টের বস্তায় ভরে রূপসা নদীতে ডুবিয়ে দিতেন। কল্পনা করুন তো, যে বাড়ির ড্রয়িং রুমে বসে আপনি চা খাচ্ছেন, তার ঠিক নিচে চাপা পড়ে আছে কয়েক ডজন মানুষের কঙ্কাল। চরম নৃশংসতা, পালিত মেয়ে সন্ন্যার করুণ পরিণতি। এরশাদ শিকদারের নিষ্ঠুরতা সব সীমা ছাড়িয়ে গিয়েছিল তার নিজের ঘরেই। 1999 সালে তার সহযোগী নূর আলমের দেওয়া জবানবন্দি এবং তৎকালীন জাতীয় দৈনিকগুলোর তথ্য অনুযায়ী এরশাদ শিকদার তার পালিত মেয়ে সন্ন্যাকে দিনের পর দিন যৌন নিপীড়ন ও দর্শন করতেন। এক পর্যায়ে স্বর্ণা অন্তঃসত্ত্বা হয়ে পড়লে নিজের পৈশাচিকতা আড়াল করতেই তিনি তাকে নির্মমভাবে হত্যা করেন। তিনি শুধু খুনি ছিলেন না, তিনি ছিলেন একজন চরম পর্যায়ে সাইকোপ্যাথ। তিনি বিশ্বাস করতেন মানুষ মারলে তার ক্ষমতা বাড়ে। একবার তিনি তার এক বডিগার্ডকে সন্দেহ করে জ্যান্ত অবস্থায় ড্রামে ভরে সিমেন্ট দিয়ে মুখ আটকে নদীতে ফেলে দিয়েছিলেন। ক্ষমতার দাপটে তিনি ভুলেই গিয়েছিলেন যে পাপ বাপকেও ছাড়ে না। 1999 সালে যখন তাকে গ্রেপ্তার করা হলো, পুরো বাংলাদেশ স্বস্তির নিঃশ্বাস ফেলেছিল। পুলিশের হাতে আসে তার সেই কুখ্যাত ডায়েরি, যেখানে প্রতিটি খুনের সাংকেতিক হিসাবে রাখা ছিল। দীর্ঘ বিচার শেষে 2004 সালের 10ই মে তার ফাঁসির রায় কার্যকর হয়। ফাঁসির মঞ্চে যাওয়ার আগে তিনি শেষবারের মতো চেয়েছিলেন একটু লাল পানি, কিন্তু তাকে দেওয়া হয়েছিল জায়নামাজ। তার সেই শেষ চাহনি আজও অনেক পুলিশ অফিসারের মনে ভয় ধরিয়ে দেয়। তিনি কি অনুতপ্ত ছিলেন,
নাকি শেষ মুহূর্তে ক্ষমতার দম্ভে ভূত হয়েছিলেন? কথিত আছে তিনি নিজেই ইচ্ছাকৃতভাবেই পুলিশের হাতে ধরা দিয়েছেন। ভেবেছিলেন রাজনৈতিক প্রভাব দেখিয়ে তার সশস্ত্র সন্ত্রাসী বাহিনীদেরকে দিয়ে আন্দোলন সংগ্রাম করে তিনি জেল থেকে বের হয়ে আসবেন, কিন্তু কাল হয়ে দাঁড়িয়েছেন তার ডান হাত নূর আলম। নূর আলম রাজসাক্ষী হয়েই দিয়েছেন সব তথ্য পাশ করে। আজ এরশাদ শিকদার নেই, তার সেই বিলাসবহুল স্বর্ণকমল মাটির সাথে মিশিয়ে দেওয়া হয়েছে। কিন্তু প্রশ্ন থেকে যায়, আমাদের চারপাশে কি আজও ছদ্মবেশী কোনো এরশাদ শিকদার তৈরি হচ্ছে না? আপনার এলাকায় কি এমন কোনো ত্রাসের রাজত্ব দেখেছেন? কমেন্টে আপনার অভিজ্ঞতা আমাদের জানান। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে শেয়ার করুন। আর অপরাধ জগতের এমন আরও গভীর বিশ্লেষণ পেতে নুরুদ্দিন ইনসাইটস সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন। দেখা হবে পরের ইনসাইটে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন, নিজের যত্ন নিন, সামাজিক কাজে লেগে পড়ুন। দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।